এবার পারমাণবিক কর্মসূচি জোরালোভাবে শুরু করার প্রস্তুতি নিচ্ছে ইরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘ হামলা পাল্টা হামলার পরও হাল ছাড়েনি তেহরান। পূর্ণমাত্রায় পারমাণবিক কর্মসূচি চালুর প্রস্তাব দিল ইরানের মন্ত্রিসভা। যুক্তরাষ্ট্র ইসরায়েল গত জুনে ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্ফাহানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত করতে পারছেন না। এবার পারমাণবিক বোমা তৈরির দাবিতে মাসহাদ শহরের ৭০ জন সংসদ সদস্য একটি যৌথ চিঠিতে সই করেন। পারমাণবিক কর্মসূচি বিবেচনায় রেখে দেশের প্রতিরক্ষা নীতি পুনর্গঠন করার দাবি জানান তারা। চিঠিটি অবশ্য সর্বোচ্চ নেতা খামেনিকে সরাসরি দেওয়া হয়নি, কারণ তার নির্দেশকে অন্য কোনো কর্তৃপক্ষ প্রশ্ন করতে পারে না। চিঠিটি দেওয়া হয় সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে, যারা পরমাণু বিষয়ক কর্মকাণ্ড দেখভাল করেন। এই কাউন্সিলের সদস্যদের মধ্যে দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং পার্লামেন্টের প্রধানও অন্তর্ভুক্ত রয়েছেন। দীর্ঘদিন ধরে তেহরান দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্য, বোমা তৈরির জন্য নয়। কিন্তু ইসরায়েলকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা এবং জুনের সংঘাতের পর অনেকে বলছেন বাস্তবতা বদলেছে। সংসদ সদস্যরা যুক্তি দেন, প্রায় ২ দশক আগে আয়াতুল্লাহ খামেনি যে ধর্মীয় নির্দেশনা দিয়েছেন তাতে পারমাণবিক বোমার ব্যবহার নিষিদ্ধ হলেও প্রতিরক্ষার জন্য তা তৈরি বা সংরক্ষণ করে স্পষ্টভাবে নিষিদ্ধ বলা হয়নি। গত জুনে ইসরায়েলের আকস্মিক হামলার পর ইরানি মহলে এই বিতর্ক আরও তীব্র হয়। টানা ১২ দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলের পাশে দাঁড়ায় এবং ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতেও হামলা চালায়। ফলে ইরানের ভেতরে পারমাণবিক বিকল্পের দাবি আরও জোরদার হয়। গত ২১ সেপ্টেম্বর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল ঘোষণা দেয়, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সিদ্ধান্তের জবাবে তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে। এ দেশগুলো জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করেছে, যার ফলে ২০১৫ সালে তুলে নেওয়া নিষেধাজ্ঞাগুলো আবার ফিরতে পারে। সোমবার সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিউ ইয়র্কে পৌঁছান। সেখানে তিনি ইউরোপীয় নেতা ও অন্যান্য বিশ্বশক্তির সঙ্গে আলোচনা করবেন। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান মঙ্গলবার সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এই অধিবেশনের মূল আলোচ্য বিষয়। গত সপ্তাহে আব্বাস আরাগচি ইউরোপীয় নেতাদের কাছে একটি বাস্তবমুখী পরিকল্পনা উপস্থাপন করেন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এই প্রস্তাবে ইরান তার উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়ামে মজুত হ্রাস করার শর্তে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা স্থগিতের প্রস্তাব দেয় ইউরোপীয়নরা। আরাগচি অভিযোগ করেন, তাদের প্রস্তাবের জবাবে নানা অজুহাত ও বিষয় এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা গেছে। এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয় নাকি গোটা রাজনৈতিক কাঠামোর প্রতিনিধিত্ব করে না, এমন হাস্যকর দাবিও তোলা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, তার পেছনে সরকার ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের পূর্ণ সমর্থন রয়েছে। যদি ইরান বর্তমানে এক অগ্নি পরীক্ষার মুখে, জাতিসংঘের নিষেধাজ্ঞা ফের চালুর আশঙ্কা, ইসরায়েলের লাগাতার গুপ্ত আক্রমণ আর আন্তর্জাতিক অঙ্গনে কূটনীতির চাপ সব মিলে এখন ইরান এক প্রকার কোণঠাসা। ইরানের পরমাণু পদক্ষেপ শুধু তেহরানের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানের পারমাণবিক শক্তি প্রদর্শন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও পারমাণবিক শক্তিতে তারা এগিয়ে যাক তা বিশ্বের অনেক দেশই চাইবে না। সব মিলিয়ে ইরান এখন এক সংকটময় অস্থির সময় পার করছে। নিষেধাজ্ঞা ফের চালু হলে দেশটি আরও কঠোর অবস্থানে যেতে পারে। অন্যদিকে যদি পারমাণবিক বিকল্প নিয়ে এগোয়, তবে পুরো মধ্যপ্রাচ্যের ভারসাম্য পাল্টে যাবে। বিশেষজ্ঞদের মতে জাতিসংঘের স্ন্যাপব্যাক ব্যবস্থা কার্যকর হলে ইরানের অর্থনীতি গভীর সংকটে পড়বে। এর প্রভাব শুধু ইরান যুক্তরাজ্য সম্পর্কেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে অস্থির করে তুলবে। ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ, পারমাণবিক স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলা এবং দীর্ঘদিনের বিরোধ সব মিলে এই সংকট এখন আর শুধু পারমাণবিক নিরাপত্তার বিষয় নয়, এটি বৈশ্বিক শান্তির জন্য একটি গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।